আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো টেনশন টাইপ হেডেক নিয়ে। আমাদের মাথা ব্যথার যে সকল কারণ রয়েছে সেগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটি হলো প্রাইমারি হেডেক, আরেকটি হলো সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক হলো যেখানে মাথা ব্যথায় মূল লক্ষণ এবং যার সঠিক কারণ অজানা। সেকেন্ডারি হেডেক হলো যেখানে মাথা ব্যথা অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ হিসেবে দেখা দেয়, যেমন স্ট্রোক, ব্রেন টিউমার অথবা ব্রেন ইনফেকশন। মাথা ব্যথার যে সকল কারণ রয়েছে তার মধ্যে টেনশন টাইপ হেডেক হচ্ছে সবচেয়ে কমন মাথা ব্যথার কারণ। টেনশন টাইপ হেডেককে বলা হয় টেনশন হেডেক, স্ট্রেস হেডেক, সাইকোজেনিক হেডেক অথবা মাসেল কন্ট্রাকশন হেডেক। আমাদের কাছে অনেক রোগী নিজে এসে বলে, স্যার আমার মাইগ্রেন আছে, কিন্তু পরবর্তীতে রোগীর ইতিহাস শুনে দেখা যায় তিনি আসলে টেনশন হেডেকে ভুগছেন। আমরা প্রায় ভুল করে টেনশন হেডেকে মাইগ্রেন মনে করি। বিশ্বের 78% মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে টেনশন হেডেকে আক্রান্ত হয়। সাধারণত বয়সন্ধিকালে এই টেনশন হেডেক প্রথম শুরু হয় এবং 20 থেকে 40 বছর বয়সে সবচেয়ে বেশি হয়। 40 বছর বয়সের পর টেনশন হেডেক আস্তে আস্তে কমতে থাকে। কিশোর এবং বয়স্কদেরও টেনশন টাইপ হেডেক হতে পারে। টেনশন টাইপ হেডেক দুই ধরনের। একটি হলো এপিসোডিক টেনশন হেডেক, যেখানে মাসে 15 দিনের কম হেডেক অ্যাটাক হয় এবং তা 3 মাসের বেশি স্থায়ী হয়। এই ধরনের হেডেক সাধারণত বেশি। এছাড়া ক্রনিক টেনশন হেডেক হতে পারে, যেখানে মাসে 15 দিন বা তার থেকে বেশি হেডেক অ্যাটাক হয় এবং তা 3 মাসের বেশি স্থায়ী হয়। কী কারণে টেনশন হেডেক হয় তার সঠিক কারণ অজানা, তবে ধারণা করা যায় এ সকল পেশেন্টদের মাথার চারপাশের মাংসপেশি, গাড় ও কাঁধের মাংসপেশি ব্যথার প্রতি অতি সংবেদনশীল থাকে এবং তাদের পেইন রিসেপ্টরগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, যা ব্যথার সূত্রপাত ঘটায়। এছাড়া অতিরিক্ত শারীরিক এবং মানসিক চাপ মাথা, ঘাড় এবং কাঁধের মাংসপেশিতে টান ধরিয়ে মাথা ব্যথা তৈরি করতে পারে। মহিলাদের পুরুষদের তুলনায় টেনশন হেডেক বেশি হয়। এর পিছনে রয়েছে জেনেটিক কারণ, হরমোনজনিত কারণ। এছাড়া কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে ঘরের বাইরে উভয় কাজ একা করতে হয়, যেটা তাদের শারীরিক মানসিক চাপ বাড়ায়। বাবা মা টেনশন হেডেক থাকলে সন্তানদের মধ্যে টেনশন টাইপ হেডেক হতে পারে। যাদের মাইগ্রেন আছে তাদের টেনশন হেডেক হওয়ার প্রবণতা বেশি। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের প্রেশার বাড়লে টেনশন হেডেক বেড়ে যেতে পারে। স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার চাপ এবং পরীক্ষার টেনশনে মাথা ব্যথা বাড়তে পারে। যাদের বিভিন্ন রকম মানসিক রোগ যেমন দুশ্চিন্তা, হতাশা রয়েছে তাদের এই ধরনের মাথা ব্যথা বেশি হয়। যারা দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ ব্যবহার করে, খাবার অনিয়মিত হলে অথবা খাবার স্কিপ করলে, শরীরে পানি শূন্যতা দেখা দিলে, অপর্যাপ্ত ঘুম হলে এই মাথা ব্যথা বাড়তে পারে। মাথায় চাপ, বাড়ি বাড়ি কামড়ানো অনুভূতি অথবা মাথার চারদিক ব্যান্ড দিয়ে চেপে ধরেছে অথবা মাথা এবং ঘাড়ে ওজন দিয়ে রেখেছে এমন অনুভূতি হতে পারে। কিছু কিছু পেশেন্ট বলে, মাথা কেমন করছে বলতে পারি না। মাথা ব্যথা মাথার দুপাশে অথবা পুরো মাথা জুড়েই হতে পারে। ব্যথা কপালে, মাথার পিছনে, ঘাড়ে এবং কাঁধে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘাড় এবং কাঁধ শক্ত হয়ে যেতে পারে। ব্যথার তীব্রতা হয় হালকা থেকে মাঝারি, কখনো কখনো তীব্র মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা 30 মিনিট থেকে কয়েক ঘন্টা, কখনো কখনো 7 দিন ব্যাপী স্থায়ী হতে পারে। সাধারণত দিনের শেষ অংশে অর্থাৎ সন্ধ্যা বা বিকালে শুরু হয়। কারো কারো ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর শুরু হয়ে সারাদিন ব্যাপী স্থায়ী হতে পারে। মাথা ব্যথার সাথে বমি বমি ভাব, আলো এবং শব্দের প্রতি অতি সংবেদনশীলতা, মেজাজ খিটখিটে, অস্থিরতা, নিদ্রাহীনতা, বুকে চাপ বা শ্বাসকষ্ট, কারো কারো ক্ষেত্রে খাওয়ার অরুচি হতে পারে। টেনশন হেডেক একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই মাথা ব্যথা নিশ্চিত হওয়ার জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। রোগী দেখে, ইতিহাস শুনে এবং কিছু শর্ত পূরণ হলে এই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। মাথা ব্যথার কোনো কারণ আছে কি না তা বের করার জন্য কখনো কখনো ব্রেনের ইমেজিং পরীক্ষা যেমন সিটি স্ক্যান, এমআরআই, রক্তের পরীক্ষা, কখনো কখনো কোমরের সুই ফুটিয়ে রস নিয়ে পরীক্ষা করে দেখতে হয়। মাথা ব্যথা শুরু হলে সকল ধরনের কাজকর্ম রেখে, চোখ বন্ধ রেখে ঠান্ডা, অন্ধকার এবং শব্দবিহীন রুমে বিশ্রাম নিতে হবে। ঘাড়ে এবং কাঁধে মাসাজ অথবা গরম ঠান্ডা সেঁক নেওয়া যেতে পারে,
যা ঘাড়ের মাংসপেশি টান কমিয়ে মাথা ব্যথা কমাতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ ব্যতীত কিছু ব্যথানাশক ওষুধ নেওয়া যেতে পারে, যে ওষুধগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ। এ সকল ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন ওষুধ। প্যারাসিটামল ওষুধ 1 গ্রাম 6 ঘন্টা পর পর নেওয়া যেতে পারে এবং আইবুপ্রোফেন ট্যাবলেট 400 মিলিগ্রাম 8 ঘন্টা পর পর নেওয়া যেতে পারে। এই ওষুধগুলো ব্যথা কমাতে 2 থেকে 4 ঘন্টা সময় নেয়, তাই মাথা ব্যথার শুরুতেই এই ওষুধগুলো শুরু করতে পারলে ভালো। মাথা ব্যথা সেরে যাওয়ার পর এই ওষুধগুলো বন্ধ করে দিতে হবে এবং পরবর্তীতে মাথা ব্যথা হলে পুনরায় এই ওষুধগুলো সেবন করা যেতে পারে। অন্যান্য ব্যথানাশক ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো, কারণ ওই সকল ব্যথানাশক ওষুধ নিজেও পরবর্তীতে মাথা ব্যথা করতে পারে, পেপটিক আলসার, লিভার, কিডনি এবং হার্ট ডিজিজ তৈরি করতে পারে। টেনশন হেডেক প্রতিরোধের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সম্ভাব্য যে সকল ট্রিগারের কারণে টেনশন হেডেক হচ্ছে সে সকল কারণ বের করে তা পরিহার করে চলতে হবে। স্ট্রেস কমিয়ে রিল্যাক্সেশনের জন্য যোগা, ডিপ ব্রিদিং, মেডিটেশন এবং যার যার ধর্মীয় নীতি পালন করতে পারে। নিয়মিত শরীরচর্চা করতে হবে, খাবার স্কিপ করা যাবে না, বেশি বেশি পানি খেতে হবে যাতে পানি শূন্যতা না হয়। কিছু কিছু খাবার পরিহার করতে হবে, যেমন চা, কফি, চকলেট, এনার্জি ড্রিঙ্কস, নেশা জাতীয় জিনিস এবং স্মোকিং পরিহার করতে হবে। প্রতিদিন সম্ভব হলে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করতে হবে এবং সকালে একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। স্ক্রিন টাইম কমাতে হবে, অর্থাৎ মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ ব্যবহার কমাতে হবে। লম্বা সময় বসে কাজ করার সময় সঠিক ভঙ্গিতে বসতে হবে, অর্থাৎ সামনের দিকে কুঁজু হয়ে বসা, সামনের দিকে ঝুঁকে বসা অথবা একই পজিশনে লম্বা সময় বসে কাজ করা পরিহার করতে হবে। যদি মানসিক রোগ যেমন দুশ্চিন্তা বা হতাশা থাকে তাহলে দ্রুত একজন মানসিক ডাক্তারকে দেখাতে হবে। মাথা ব্যথা প্রতিরোধের জন্য কিছু ওষুধ নিয়মিত সেবন করতে হয়। এ সকল ওষুধ খাওয়ার উদ্দেশ্য হলো মাথা ব্যথার তীব্রতা কমানো এবং ঘন ঘন যেন মাথা ব্যথা অ্যাটাক না হয় সেটা নিশ্চিত করা। এ সকল ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ, যেমন এমিটিপটালিন, মিটাজাপিন এবং অ্যান্টিকনভালসেন্ট গ্রুপের ওষুধ যেমন টপিরামাইড। সপ্তাহে 2 বারের বেশি মাথা ব্যথা হলে, মাথা ব্যথা 4 ঘন্টার বেশি স্থায়ী হলে, মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরও যদি মাথা ব্যথা না কমে অথবা এমন তীব্র মাথা ব্যথা যা তার দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করছে, সে সকল রোগীদের ক্ষেত্রে আমরা এই প্রতিরোধমূলক ওষুধগুলো 3 থেকে 6 মাসের জন্য দিয়ে থাকি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।